শালাবাবু কথা বসেও বলতে পারবেন, তাই বলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবেন? আমার কিছু হয়ে গেলে আপনার বোন তো বিধবা হবে। নিভ্রর কথায় শুভ্রর দাঁতের দাঁত চেপে বলে, হলে হবে। ও এখনো জানে না তোর সঙ্গে ওর বিয়ের কথা। সেই কোন ছোটবেলায় খেলার ছলে পড়ানো হয়েছিল, যেটার কথা মনে পড়লেও হয়তো ওর কাছে সেটা মনে থাকবে না। ও যদি বিধবা হয়ে যায় তখন ওকে ভালো দেখে ছেলের সাথে বিয়ে দিব। এবার শুভ্রর কথায় নিভ্র রেগে গিয়ে শুভ্রর কলার চেপে ধরে বলল, রাতের অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা মাথায় আনবি না, না হলে খুন করে ফেলবো। আর কি বললি? আমাদের বিয়ের কোনো মূল্য নেই? বিয়ে ছোটবেলায় হোক আর বড়বেলায় বিয়ে হয়, আর আমি রাতের স্বামী। শুভ্র নিভ্রর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কলা ছাপতে ছাপতে বলল, শুধু কাগজে কলমে স্বামী হলেই স্বামী হওয়া যায় না, তার জন্য প্রকৃত যোগ্যতা লাগে, যেটা তোর নেই। তুই যদি সত্যি আমার বোনের স্বামী আর ভালোবাসার মানুষ হতি, তাহলে ওকে এভাবে কষ্ট দিতি না। কি মনে করছিস আমি কিছুই জানি না? সবকিছুর একটা লিমিট হয় নিব্র। পরশুদিন ওর দোষ ছিল, বরাবর নীরবের উপর ঢেলে পড়ছিল, তাই ওকে তুই মেরেছিস। এই জন্য কিচ্ছু বলিনি। ও আমার বোন নিব্র, আমার আদরের বোন। তুই যতই ওর স্বামী ও ভালোবাসার মানুষ হস না কেন, আমার বোনের গায়ে হাত তোলার অধিকার তোর নেই। আমার বোনকে আমি অনেক আদর দিয়ে বড় করেছি, তোর অত্যাচার সহ্য করার জন্য নয়। মানলাম পরশুদিন ওর দোষ ছিল, কিন্তু কাল তো ইচ্ছে করে পড়ে যেতে নেয়নি। আর নীরবকেও তো ও বলেনি যে ওকে যেন ধরে। তাহলে কেন আমার বোনকে কষ্ট দিয়েছিস? শুভ্রর কথা শুনে নিভ্র ওর দিকে ফু কুসকিয়ে তাকায়। শুভ্র সেটা দেখে বলে, আমার বোন তোর নামে আমার কাছে কিছু বলেনি, কারণ ও চায় না ওর ভাইয়া আর তার বন্ধুর মধ্যে সম্পর্ক খারাপ হোক। কিন্তু ও আমার বোন, তাই ওর মন খারাপ হলে বা ওর সাথে অন্য কিছু হলে আমি বুঝতে পারি। তুই নিশ্চয়ই ও যখন কাল ফাংশনের সময় বাথরুমে গেছিল তখন আবার মেরেছিস, তাই না? এই জন্যই ও কাল সারা রাত ঘর থেকে বের হয়নি, খায়নি অবধিও। তোর তো ওর প্রতি কোনো মায়া দয়া নেই। নিদ্রা তো জেদ, ভালোবাসা নয়। ভালোবাসা হলে ওকে এভাবে মারতে পারতি না। এতক্ষণ শুভ্রর কথা শুনে এবার নিভ্র বলে, আমি জানি না আমি ঠিক করছি নাকি ভুল, কিন্তু আমি এটা জানি রাত আমার ভালোবাসা, আর ওকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওকে পাওয়ার জন্য যতটা নিচে নামতে হয় নামবো, কিন্তু ওকে পেয়েই ছাড়বো। সত্যি বলতে কি, ওকে ওই নীরবের কাছাকাছি দেখলে রাগে আমার গা জ্বলে। আমি নিজেকে ধরে রাখতে পারি না শুভ্র। রাত আমার ভালোবাসা, জেদ নয়। আমি মেহেরহান হোসেন নিভ্র রাতকে এতটাই ভালোবাসি যে তার জন্য জীবনও দিতে পারি। তাহলে তোর ভালো কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত নিব্র। তোর এই রাগ তোর আর নিদ্রার সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। শুভ্রর কথায় নিভ্র এতক্ষণ স্বাভাবিক থাকলেও শেষের কথাগুলো শুনেও আবার রেগে যায়। দাঁতের দাঁত পিষে বলে, তুই কি আমাকে পাগল বোঝাতে চাচ্ছিস? তোর সাহস কি করে হয় আমাকে পাগল বলার? শুভ্র নিভ্রর কথায় দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যই বলেছিলাম ডাক্তার দেখাতে। তোর এই রাগ আমাদের ধ্বংস করে দিবে নিব্র। নিভ্র তারা ভর্তি আকাশের দিকে তাকিয়ে সিগারেট খেতে খেতে ভাবে, সত্যি কি আমার এই রাগ আমাদের সব শেষ করে দিবে? রাত আমায় ছেড়ে চলে যাবে? না না, এমনটা হতেই পারে না। রাত আমাকে ছেড়ে যেতে পারে না। রাত শুধু আমার, শুধু আমার। ভোরের আলোর সূচনা হয়েছে। ঘরের মধ্য দিয়ে রোদের আলো আমার মুখে এসে পড়ছে। তবু আমি এক নাগারে বেডের হেডে হেলান দিয়ে আমার হাত দেখছি। সেই হাত, যেই হাত কাল নিভ্র ভাইয়া চেপে ধরেছিল। হাতখানা আমার এখনো লাল হয়ে আছে। হাতের সাথে সাথে চোখের নিচটাও খুলে গেছে। রাতে না ঘুমানোর কারণে চোখ লাল হয়ে আছে। কাল রাতে ঘুমাতে পারিনি, শুধু রাত ভর কেঁদেছি। তাই হয়তো অনেক হয়েছে কান্নাকাটি, আর কান্না নয়, এবার নিজেকে সামলে নেওয়ার পালা। কেন কাঁদবো আমি নিভ্র ভাইয়ার জন্য? তার কাছে আমার অশ্রুর কোনো মূল্য নেই। তাহলে আমি কেন শুধু শুধু নিজের মূল্যবান অশ্রু নষ্ট করব তার জন্য? যে অন্যের অশ্রুর মূল্য দিতে জানে না, তার কথার কোনো মূল্য নেই। ভাইয়ার বিয়ে মিটে যাক, তারপর তার সব প্রশ্নের জবাব আমি দিব। ভাইয়ার বিয়ের আগে কিছু নয়। যাই হোক, এখন মন খারাপ করে লাভ নেই। আজ আমার ভাইয়ের বিয়ে, তাই আমি নিজের মতো করে সাজবো। নিজেকে অনেক বুঝিয়ে সুজিয়ে গোসল করতে ঢুকে গেলাম। গোসল থেকে বেরিয়ে দেখি তন্দ্রা আমার জুয়েলারি বক্স খাচ্ছে। আমার পরনে কালো রঙের ব্লাউজ আর কালো পেটিকোট, এর সঙ্গে ম্যাচিং করে নীল রঙের শাড়ি পরবো। কিরে, কি হয়েছে? কি খাচ্ছিস? আর বলিস না, আমরা যে শাড়ির সঙ্গে ম্যাচ করে কানের দুলগুলো কিনছিলাম, ওগুলো তোর এখানে ফেলে রেখে গেছি, ওটাই খুঁজছি। ও, তাহলে খুঁজ।
আমি ততক্ষণে শাড়িটা পরে নেই। আরে দোস্ত, শাড়ি আমার সেই পছন্দ হয়েছে। তোর আর আমার ম্যাচিং ম্যাচিং নীল কাঞ্জিবরম, কি মিল না আমাদের। তন্দ্রা কানের দুল পড়তে পড়তে বলল, যমজ বোন হলে তো মিল হবেই। দুঃখ শুধু একটাই, তোরে আমার জামাইয়ের লগে বিয়ে দিতে পারলাম না। তোর জামাই তো রেডি আছে, যদি না থাকতো তাহলে দুই বোন অব্রুরি বিয়ে করতাম। আমার আবার জামাই? ইম্পসিবল। আর তোর জামাই রে কেডা বিয়ে করবে? আমি করতাম না। আমার কোনো শখ নেই শালি থেকে ঘরওয়ালি হওয়ার। আধে ঘরওয়ালি ঠিকই আছি, পুরো হতে চাই না। আমি না সব বুঝি বুঝি, তোর চোখে তো আরেকজনেরই খোঁজে। কচু বুঝিস। বেশি কথা না বলে এখানে এসে শাড়ির আঁচলটা পিন আপ করে দে। তন্দ্রা এগোতে যাবে তখনই দেখলো নিফ্রু এসেছে নিদ্রার ঘরে। নিফ্রু ইশারায় তন্দ্রাকে যেতে বলল। তন্দ্রাও কথা না বাড়িয়ে মিটিমিটি হেসে চলে গেল, আর নিফ্রু এগিয়ে গেল নিদ্রার দিকে। আরে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? লাগিয়ে দে না। এটা কিন্তু ঠিক নাই। আর তুই আমার বোন হয়ে আমার সাথে এমন নাইনসাফি করতে পারিস না। আমি তোর সোলমেট ইয়ার। বলে যেই না পেছনে ঘুরতে নিব, অমনি একজোড়া ঠান্ডা হাত আমার বাহু চেপে ধরে আমাকে আবার আগের পজিশনে দাঁড় করিয়ে দিল। মানুষটার ঠান্ডা স্পর্শে আমি জমে গেছি। আমি বুঝতে পারছি মানুষটা নিব্র ভাই। নিব্র ভাই আমার হাত থেকে পিন নিয়ে আঁচলে লাগিয়ে দিল। তারপর আমাকে ধরে এনে আয়নার সামনে দাঁড় করালো। আমার শাড়ির আঁচলটা আমার মাথায় দিয়ে স্মিত হেসে আমার কাঁধে থুতনি রেখে বলল, শাড়ির আঁচল মাথায় দিয়ে তোকে তো একেবারে বউ লাগছে। কার জন্য এরকম বউ বউ সেজেছিস? স্পেশাল কেউ? ভাইয়ার কথায় অজান্তে আমার রাগ উঠে গেল। এখন আমি কার জন্য সাজবো না সাজবো সেটাও কি তাকে বলে সাজতে হবে? কিন্তু না, এখন কিছু বলা যাবে না। আগে বিয়েটা মিটুক, তারপর প্রতিটা কথার উত্তর আমি দেব। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি ভাইয়ার কথার পরিপ্রেক্ষিতে কিছুই বললাম না। আমায় কিছু বলতে না দেখে ভাইয়া কিছুক্ষণ আমার দিকে ব্রুকুচকে তাকিয়ে রইলেন। অতঃপর আমার চুপ থাকা পাত্তা না দিয়ে আমার হাত টেনে বাইরে নিয়ে এলেন। বাইরে এসে দেখলাম সকলে তোড়ঝোড় করছে মেয়েদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে বলে। ঠিক হলো, আমি, নীরা আপু, তন্দ্রা, নিব্র ভাই, অব্র আর নীরব এক গাড়িতে যাব, বাকিরা আলাদা আলাদা গাড়িতে যাবে। সেই মতে সবাই উঠে বসলো। আমি আর এবার রিস্ক নিলাম না। আমি গিয়ে সামনের সিটে ভাইয়ার পাশে বসলাম। আমি পাশে বসাতে অবশ্য ভাইয়া কোনো রিয়াকশন দিল না। আমাদের পেছনে তন্দ্রা আর অব্র, আর ওদের পেছনে নীরা আপু আর নীরব ভাই। নীরা আপু তো কানে হেডফোন দিয়ে আরামসে বসে গান শুনছে, কিন্তু নীরব মুখ গোমরা করে বসে আছে, হয়তো ওর সঙ্গে বসেনি বলে। আসলে তন্দ্রা, অব্র আর আমার মধ্যে আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও আমার সঙ্গেই বেশি কমফোর্টেবল, তাই এক্সপেক্ট করেছিল আমি ওর সঙ্গে বসবো। কিন্তু আমি তো এক প্রকার বাধ্য হয়েই নিব্র ভাইয়ের সঙ্গে বসলাম। আমাদের কোণে মানে নীলা আপুদের বাড়ি পৌঁছাতে 20 মিনিট সময় লাগলো। আমার বাবারা 3 বন্ধু, ছোট থেকেই 2 বন্ধু মানে মোহরান হোসেন ওরফে বড় বাবা আর আমার বাবা তো একসঙ্গেই নিজেদের বিশাল বড় অট্টালিকা তৈরি করলো যাতে একসঙ্গে থাকতে পারে। আমাদের বাড়ি থেকে গাড়িতে 20 মিনিটের দূরত্ব, পায়ে হেঁটে 1 ঘন্টার দূরত্ব। সুষম চৌধুরী মানে ছোট বাবা নিজেদের বাড়ি তৈরি করেন। ওনার আলাদা বাড়ি তৈরি করার পেছনে কারণ হলো উনি অনেক বছর বিদেশে ছিলেন। আমার 3 বাবাই 3 মা মানে 3 বান্ধবী নীরা, রামিসা আর রাইসাকে বিয়ে করেছে। 3 বন্ধুর শখ ছিল 3 বান্ধবীকে বিয়ে করে একসঙ্গে সারা জীবন থাকবে। সেই উদ্দেশ্যে স্বপ্ন পূরণ করতেই ভার্সিটি জীবনে প্রথম পা বেরিয়েছিল বড় বাবা যখন বড় মা নাদিরা সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে আর বড় বাবা অনার্স থার্ড ইয়ারে। বড় মায়ের সঙ্গে প্রেম করে নিজের 2 বন্ধুকেও বড় মার 2 বান্ধবীর সঙ্গে সেটিং করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বড় মার সঙ্গে প্রেম করতে করতে একসময় সত্যি সত্যিই ভালোবেসে ফেললেন। বন্ধুকে প্রেম করতে দেখে আমার বাবাও এগিয়ে গেলেন আমার মা রামিসার দিকে। একসময় তাদেরও প্রণয় হলো, কিন্তু মাঝপথে একা হয়ে গেলেন ছোট বাবা আর ছোট মা। কারণ ছোট মা ছোট বাবাকে ভালোবাসলেও মুখ ফুটে বলতেই পারছিল না, আর ওইদিকে ছোট বাবাও বন্ধুদের হারিয়ে ফেলেছেন। সেই দুঃখে সব ছেড়ে চলে গেলেন। আসল সত্যির খোলাসা হলো 3 বছর পর, যখন অলরেডি নিব্র ভাইয়া আর আমার বড় ভাইয়া হয়ে গেছে। তখন বড় বাবা আর আমার বড় বাবা
অনেক বুঝিয়ে ছোট বাবাকে দেশে আনলেন। তারপর ছোট মা আর ছোট বাবার বিয়ে হয়ে গেল। ছোট বাবার উপর অভিমান করে ছোট মা দীর্ঘদিন বিয়ের পরেও তার সঙ্গে কথা বলেনি। কিন্তু একসময় ছোট বাবার ভালোবাসার কাছে ছোট মার অভিমান গুড়িয়ে গেল। অবশেষে 2 বছর পর ছোট মার গর্ভে নীলা আপু আসে, আর তারও 2 বছর পর বড় মার গর্ভে অভ্র আসে, আর তার 1 মাস পর মার গর্ভে আমি আর তন্দ্রা। এবং সেই সাথে ছোট মাও জানান উনি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হতে চলেছে। কি সুন্দর প্রেম কাহিনী, তাই না? 3 বন্ধু একসঙ্গে 3 বান্ধবীকে বিয়ে করলো। আমার বাবার কোনো ভাই নেই, আর বড় বাবা এবং ছোট বাবারও কোনো ভাই নেই, তাই আমরা সব নাম মাত্র কাজিন। মানে নিব্র ভাই, ভাইয়া, নীলা আপু, অব্র, আমি, তন্দ্রা আর নীরব সবাই একজন আরেকজনের বাবাকে ছোট বাবা যোগ দিয়ে ডাকি, কারণ আমরা তাদেরকে নিজেদের চাচ্চু মনে করি। জন্ম মাস অনুযায়ী আগে বড় বাবা, তারপর আমার বাবা, আর অবশেষে ছোট বাবা। নিব্র ভাইয়া আর আমার ভাইয়া একই বয়সী, শুধু আমার ভাইয়া নিব্র ভাইয়ার 15 দিনের বড়। আমার ভাইয়া আর নিব্র ভাইয়ার 5 বছরের ছোট নীলা আপু, আর নিব্র ভাইয়ার 7 বছরের ছোট আমি, তন্দ্রা, অব্র আর নীরব। আমরা অবশ্য নীলা আপুর 2 বছরের ছোট। আমার বাবারা যেমন 3 বান্ধবীকে বিয়ে করে একসঙ্গে সংসার করে খুশি, তেমনি আমার মায়েরাও 3 বন্ধুকে বিয়ে করে একসঙ্গে সংসার করে খুশি। আমার মা আর বাবাদের লাভ স্টোরি স্বর্ণাক্ষরে লেখা উচিত, কারণ এত সুন্দর লাভ স্টোরি আমি আগে শুনিনি। আমার ভাবনার মাঝেই তন্দ্রা আমায় ধাক্কা দিয়ে বলল, কি রে, এত কি চিন্তা করিস? আমি সামান্য হেসে বলি, কিছু না, ভেতরে চল, আপু ভাইয়ার জন্য অপেক্ষা করি, চল। আমার কথায় তন্দ্রা আমার হাত ধরলো আর অব্র ওর হাত ধরলো। আমরা 3 জন এগিয়ে গেলাম। নীরব আমার পেছন পেছন আসছে। নিব্র ভাইয়া আর নীরা আপু দুজনে ততক্ষণে অনেক সামনে এগিয়ে গেছে। ছোট মা আমাকে, তন্দ্রাকে, অব্রকে, নিব্র ভাইয়াকে আর নীরা আপুকে অনেক আপ্যায়ন করে বসালেন। তারপর নীরবকে বললেন, যা বাবা, এবার অন্তত কাজকর্ম কর। বন্ধুর বাড়ি যাবি বলে তো সকালবেলায় উঠে পগার পার। এখন একটু বিয়েতে কাজ কর, একটু মেহমানদের আপ্যায়ন কর, না হলে বিয়ে বাড়িতে আমার জন্য অন্তত বৌমা খোঁজ, না হলে তোর তো জীবনে বিয়ে হবে না। নিব্র ভাইয়া ফোন ঘাটছিল, কিন্তু ছোট মার এই কথা ওর কানে যেতেই সাথে সাথে আমার আর নীরবের দিকে তাকালো। নীরব বেজার মুখে করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি নির্লিপ্ত ভঙ্গিতে ঘড়িতে সময় দেখছি। আসলে ছোট মার কথা শুনে আমি তো হাসি একেবারেই আসছে না, কিন্তু ছোট মার কথা শুনে এইদিকে আমাদের অব্র আর তন্দ্রা নামক 2 প্রেমিক প্রেমিকা হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। আমি ব্রু কুচকে ওদের দিকে তাকিয়ে তন্দ্রাকে ধাক্কা দিয়ে বললাম, এত হাসি তোদের কোথা থেকে আসে? আমার তো হাসি আসে না। আসবে কি করে, তুই তো গোমরা মুখ, আর তোর মধ্যে তো ভাইয়ার রোগ ট্রান্সফার হয়েছে। তোর হাসি এমনিতেও আসে না, অমনিতেও আসে না। শুভ ভাইয়ার পর তো আমার আর তন্দ্রার লাইন, কিন্তু তোর আর ভাইয়ার আগে বিয়ে করিয়ে দেব। তোরা একেবারে পারফেক্ট জুটি। তোদের বিয়ে হলে রাবণে বানায় জড়ি মনে হবে। তোরা একেবারে মেড ফর ইচ আদার। অব্রর কথায় আমার কোনো হেলদোল হলো না, কারণ এসব কথা আমি ছোট থেকেই নিব্র ভাইয়াকে ঘিরে ফেস করেছি। কিন্তু অব্রর কথা মনে হলো। নিব্র ভাই একটু বিড়ম্বনায় পড়ে গেছেন। উনি নড়ে চড়ে বসলেন অব্রর কথায়। আমি নির্লিপ্ত ভঙ্গিতে তন্দ্রার দিকে তাকিয়ে বললাম, তোর জামাইরে বল মুখ সামলায় রাখতে, না হলে কালকের খবরের ব্রেকিং নিউজ হবে বড় ভাইয়ের বিয়েতে ভাইয়েরই বন্ধুর ছোট ভাই অর্থাৎ নিজের বন্ধুকে খুন করে এক অল্পবয়স্ক তরুণী। আমার কথা শুনে চুপ করে যায় সবাই, আর নীরব করুণ দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় তার মায়ের কথা মতো মেহমানদের আপ্যায়ন করতে। প্রায় মিনিট 30 পর আমরা ব্যান্ড বাজার আওয়াজ শুনতে পাই। তাহলে ভাইয়া চলে এসেছে। ড্রামার ঢোলের আওয়াজে তন্দ্রা, নীরা আপু, নিব্র ভাই আর অব্র নাচতে নাচতে এগিয়ে যায়। নিব্র ভাইয়ের নাচ দেখে বিয়েতে উপস্থিত সব মেয়েরাই তার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ ভাইয়া বন্ধুর বিয়েতে মনের সুখে নাচতেছে। কিন্তু আমার মনে সুখ নাই। আমি জাস্ট হাততালি দিতে দিতে এগিয়ে গেলাম ভাইয়াকে রিসিভ করতে। ভাইয়া গাড়ি থেকে নেমে নিব্র ভাইয়ের সঙ্গে নাচতেছে, অব্র তন্দ্রার সঙ্গে নাচতেছে।
হঠাৎ নিব্র ভাই আস্তে আস্তে পিছিয়ে এসে আমার পাশে দাঁড়ালেন। আমার চোখ এখনো সেই মেয়েদের দিকে যারা নিব্র ভাইকে দেখছিল। ভাইয়া আমার কানের কাছে মুখ নিয়ে বলল, অনুষ্ঠানের সব মেয়েদেরকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে খারাপ লাগছে, তাই না? যে আজ আমার মতো একটা বয়ফ্রেন্ড নেই। তুই চাইলেই কিন্তু আমার মতো বয়ফ্রেন্ড পেতে পারিস। নিব্র ভাইয়ার কথার পরিপ্রেক্ষিতে এবারও আমি কিছু বললাম না, শুধু তককে তককে আছি সঠিক সময়ে। এক সময় আমারও সময় আসবে, আর তখন আমিও জবাব দেব। আর সেদিন হবে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সেদিন অবসান ঘটবে সকল মোহ আর অযাচিত মিথ্যে ভালোবাসার। কথাগুলো ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার ঠোঁটের কোণে হাসি দেখে নিব্র ভাই আমার দিকে অবাক হয়ে তাকালেন। উনি হয়তো ভাবছেন, এমন কোনো কথা তো উনি বলেননি যে আমি হাসবো, তাহলে আমি হাসছি কেন? ব্যাপারটা বড়ই জোরালো। আজকাল নিদ্রার মনে কি চলে কিছুই বোঝা যায় না। তার মনের খবর জানা প্রায় অসাধ্য হয়ে পড়েছে। এখন আর আগের মতো কথায় কথায় ওর কথায় রিয়্যাক্ট করে না, আর না কাঁদে, শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে, যেন কথা বলতে ভুলে গেছে। নিদ্রার চোখের ভাষা বোঝার ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে নিব্র। নিদ্রাকে বোঝা রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়েছে। রাত 10টা, বিয়ের সব আচার আচরণ করে সবে মাত্র ফিরলাম। নীলা ভাবিকে ভাইয়ার বাসর ঘরে বসানোর দায়িত্ব বাকিদের হাতে দিয়ে ঘরে চলে এলাম। আমার এই ব্যবহারে সকলে এতটাই অবাক যে প্রশ্ন করার অবকাশ অবধি পায়নি। বস্তুত ভাইয়ার বিয়ে নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড আমি ছিলাম, আর সেই আমি যখন ভাইয়ার বিয়ের পরের অনুষ্ঠানের খাপছাড়াভাবে অংশগ্রহণ করলাম, তখন বাকিরা অবাক হবে। আসল কাহিনী হলো, নীরা আপুর সঙ্গে নিব্র ভাইয়ার এত হেসে এসে কথা বলা আমার সহ্য হচ্ছে না। আমার ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে। আমি আজই চাইছি না কোনো সিন ক্রিয়েট করতে, কারণ সবে মাত্র ভাইয়ার বিয়ে হয়েছে আর ভাইয়ার বিয়ের বাসর এখনো বাকি, আর আমি চাই না ভাইয়ার মুড নষ্ট করতে। আজকের দিনটা যাক, তারপর সব কিছু শোধ আস্তে আস্তে তুলব। বাসর ঘরে মুখে ঘোমটা টেনে বসে আছে নীলা। বড্ড লজ্জা করছে তার। 5 বছরের প্রেম, তবু আজ শুভ্রর সঙ্গে এক ঘরে থাকতে মনটা কেমন কেমন করছে। শুধু বারবার মনে হচ্ছে শুভ্র আসার আগে এই ব্যালকনি থেকে লাফ দিয়ে দিতে, কারণ যদি এই অস্বস্তির হাত থেকে নিস্তার পাওয়া যায়। পুরো মুখে রক্তিম আভা ছেয়ে আছে। ইচ্ছে করছে যেন ঘুমিয়ে পড়ে, কিন্তু তার বড় ননদের কড়া আদেশ যেন তার ভাইয়া না আসা অবধি না ঘুমোয়। ঘুমালে কাল অনেক জ্বালাবে, আর বাসরের পরের দিন ছোট ননদের কাছ থেকে জ্বালানি সহ্য করা যাবে না তার পক্ষে। তাই জেগে থাকাটাই ভালো। আরো 10 মিনিট পর ঘরে এলো শুভ্র। দরজা লাগানোর শব্দে নীলা নড়ে চড়ে বসলো। নীলার সাথে সাথে টাস করে ঘোমটা তুলে ফেললো। ঘোমটা তুলে দেখলো শুভ্র ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর শুভ্রর পরনে টি শার্ট আর ট্রাউজার। লোকটা ড্রেস কখন চেঞ্জ করলো? মাত্রই তো এলো। তাহলে শুভ্র নীলাকে ওর দিকে বড় বড় চোখে আর চোখে তাকিয়ে থাকতে দেখে বলল, দেখার হলে সরাসরি দেখো। তোমারই বর আমি, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আমারও তো লজ্জা করে। বউই যদি এভাবে নজর দেয়, তাহলে বাকি মেয়েদের দোষ কোথায়? শুভ্রর ঠোঁট কাটা স্বভাবের জন্য নীলা সবসময় লজ্জা পায়। সবসময় ওকে এসব বলে বীর ভম্বনায় ফেলবে। বাসর রাতেও ছাড় দিল না। নীলা লজ্জায় আরো মিয়ে গেল। ওর গাল রক্তিম হয়ে উঠেছে। শুভ্র হঠাৎ অট্র হাসিতে হাসতে লাগলো। শুভ্রকে হাসতে দেখে ওর দিকে ভ্রু কুঁচকিয়ে তাকালো নীলা। শুভ্রর হাসির ঝলকায় তুলা লাফ দিয়ে উঠে নীলার পায়ে মাথা রেখে শুয়ে পড়ল। নীলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের মাথায় রেখে বলল, নীলাদ্রিতা, চুলগুলো একটু বিলি কেটে দিন তো, মাথা কেমন করছে। শুভ্রর কথায় নীলা বেতে ব্যস্ত হয়ে ওর মাথায় বিলি কেটে দিতে লাগলো। সদ্য বিবাহিত স্ত্রীকে অস্থির হয়ে পড়ে থাকতে দেখে শুভ্র আলতো হেসে বলল, এত চিন্তা করবে না নীলাদ্রিতা, আমার কিছু হয়নি। আমি তখন আপনাকে লজ্জা পেতে দেখে হাসছিলাম। আর অনেকদিন ধরে বিয়ের এত অনুষ্ঠানে এতটা হাঁপিয়ে গিয়েছি যে দম ফেলার সুযোগ অবধি পাইনি, তাই এতটা রেকলেস লাগছে। নীলা আবারও শুভ্রর কথা শুনে লজ্জায় মিয়ে গেল আর কাপা কাপা হাতে বিলি কেটে দিতে লাগলো শুভ্রর মাথায়। স্ত্রীর এমন অবস্থা দেখে শুভ্র আর কথা বাড়ালো না। উঠে গিয়ে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লো আর নীলাকেও চেঞ্জ করে শুয়ে পড়তে বলল। নীলাকে সে সময় দিতে চাচ্ছে যাতে নীলা নিজেকে মানিয়ে নিতে পারে।
নীলা বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসে শুয়ে পড়ল। শুভ্রর কাছ থেকে এমনটা সে আশা করেনি। সব মেয়েরই স্বপ্ন থাকে বাসর রাত নিয়ে। সবাই চায় এই রাতে তাদের স্বামী অর্থাৎ তাদের ভালোবাসার মানুষ ভালোবেসে তাদের কাছে আসুক আর তাদের ভালোবাসার চাদরে মুড়ে রাখুক। নীলাও ব্যতিক্রম নয়। তারও অনেক শখ আহ্লাদ ছিল বাসর রাত নিয়ে, কিন্তু সেগুলো বাদে শুভ্র তো তার কাছে এলোই না, উল্টো ঘুমিয়ে পড়ল। সবেমাত্র বাইরের সব গোছগাছ করে ঘরে ফিরল তন্দ্রা। গা একেবারে ছেড়ে দিচ্ছে। ভাইয়ার বিয়ের কারণে এতদিন অনেক ঝড় গেছে তার উপর দিয়ে। তার ছোট বোন তো দোষ করে নিব্রর কাছে থাপ্পড় খেয়ে বিয়ের থেকে বিতাড়িত হয়ে কাজের থেকে বেঁচে গেছে, কিন্তু তার কোনো নিস্তার ছিল না। পরন্তু বোনের কাজগুলোও তাকে করতে হয়েছে, যার জন্য সে অনেকটাই ক্লান্ত পরিশ্রান্ত। এখন লম্বা একটা রেস্ট দরকার। কাল আর কোনো ঝামেলা নেই, শুধু 12টা বাজে ঘুম থেকে উঠে হালকা সেজে সেন্টারে চলে যাবে। কাল ভাইয়ার বিয়ের রিসেপশন আর আপাতত লাস্ট অনুষ্ঠান। এরপর বিয়েতে আর কারোর বিয়ে হতে দেরি আছে। আর বিয়ে তো পড়াশোনা শেষ করে চাকরি করে আরো কিছুদিন পর। আর তার বোন নিদ্রা তো বিয়ে করতেই রাজি না, তাই আপাতত কোনো বিয়ে নেই। জামা কাপড় ছেড়ে একটা পাতলা টি শার্ট আর ট্রাউজার পরে ফ্রেশ হয়ে এলো তন্দ্রা। এখন বিছানায় পড়েই লম্বা একটা ঘুম দিবে আর কাল বেলা 12টায় উঠবে। ভাবনা ভাবতে ভাবতেই শুয়ে পড়ল বিছানায় তন্দ্রা। ঘুমটা সবে চোখে এসেছিল, কিন্তু ফোনের রিংটোনে সাথে সাথে উবে গেল। বিরক্তিতে ব্রু কুচকে কোনো মতে বিছানা হাতড়ে ফোনটা কানে নিয়ে ছুঁড়ে দিল এক বস্তা গালি। এই কে বে এত রাতে? ঘরে কি মা বোন নাই? মেয়েদের সম্মান করিস না? তাহলে এত রাতে ফোন দিয়ে কেন জ্বালাচ্ছিস? অতর্কিতে প্রেমিকার এরকম চিৎকার শুনে ফোনের উপাস থেকে অভ্রক হাঁপড়ে গেল। কোনো মতে গলার স্বর নামিয়ে বলল, তন্দ্রা, তুই ঠিক আছিস তো? সাথে সাথে তন্দ্রার চোখের ঘুম উবে গেল। এবার ধপ করে বিছানায় উঠে বসলো আর দ্বিগুণ উত্তেজিত গলায় বলল, ওই খাটাস, এত রাতে ফোন করে পিরিত দেখাস? ঘুমে 12টা বাজে আবার ফোন করে জিজ্ঞেস করছিস আমি ঠিক আছি কিনা? ঘুম তো নষ্ট করেই দিয়ে ফোন দিয়ে, তাহলে ঠিক কিভাবে আছি? অভ্র ভয় পেয়ে ফোন কেটে দিল। ভালোভাবে বুঝতে পারছে তন্দ্রার ঘুম ভাঙিয়েছে বলে অনেক রেগে আছে, যেটা এখন কিছু বললে আরো অনেক রেগে যেত। তাই এখন কথা না বলাটাই ভালো। তন্দ্রা ফোন কাটার পরেও যখন হ্যালো হ্যালো করে কোনো উত্তর পেল না, তখন ফোন বালিশের পাশে রেখে শুয়ে পড়ল। গায়ে কম্বল ভালোভাবে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘরে এসে শাড়ি পরা অবস্থায় ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলেন। শরীর খারাপ লাগছে। এত হই হুল্লোড় আমি কোনো কালই নিতে পারি না। এত হই হুল্লোড় হলেই আমার শরীর খারাপ করে। এই কারণেই বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, কিংবা আমি কারোর বিয়ের কোনো অনুষ্ঠানে যাই না। না কাপড় চোপড় বদলানোর দরকার, না হলে সারা রাত এভাবে পড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার শীতকালে ঠান্ডার ধাঁচ আছে, তাই বেশিক্ষণ ঠান্ডা পরিবেশে থাকি না। কাল সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকাটা ভুগাতে পারে। তার আগেই শুয়ে পড়তে হবে হিটার অন করে। যেমন ভাবা সেই কাজ। তাড়াতাড়ি কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে হিটার অন করে শুয়ে পড়লাম। এবার অনেকটা ভালো লাগছে। শীতের রাতে কম্বলের সঙ্গে জড়িয়ে গরম পরিবেশে ঘুমানো বড্ড আরামের ব্যাপার। আর আরামপ্রিয় মানুষের কাছে আরাম পাওয়াটা হাতে চাপ পাওয়ার মতো। আমি বেঘরে ঘুমাচ্ছি, তখনই মনে হলো একজোড়া ঠান্ডা হাত আমার গাল স্পর্শ করে গেল। ঠান্ডা হাতের স্পর্শে আমার ঘুম উবে গেল। ঘুমের মধ্যে ঠান্ডা হাতের ছোঁয়ায় ঘুম ভাঙার কারণে বিরক্তিতে ব্রু কুঁচকে এলো। আমি চোখ পিট করে খুললাম। চোখ খুলতেই যাকে দেখলাম, তারপর মনে হচ্ছে আমি এখনই উল্টে পড়ব। মানে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। আমার সামনে কম্বল গায়ে জড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে নিব্র ভাই। ওনার লম্বা মুখশ্রী ললাটে এসে জড়ো হয়েছে এক রাশ কেশরাশি, যা ওনার ফর্সা স্ত্রীকে আরো সুন্দর করে তুলছে। আমি অপলকভাবে চেয়ে আছি ওনার দিকে। উনি বেঘরে ঘুমাচ্ছে। একটা মানুষ যে ওনাকে নিষ্পলকভাবে দেখছে, তা বোধহয় ওনার মান সপেটেই নেই। উনি তো ঘুমাতে ব্যস্ত। জানালা দিয়ে রোদের সোনালি আলো নিব্র ভাইয়ের মুখের উপর পড়ছে, আর তাতে ওনার কোমল স্ত্রী ফুটে উঠেছে এক ফোঁটা স্নিগ্ধতা। ঘুম ভেঙে উঠে সাথে সাথেই এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখব তা কল্পনাতেই ছিল না। সকাল সকাল এভাবে নিজের প্রিয়তমকে এত পবিত্র রূপে দেখা সকলের ভাগ্যে জোটে না।
ইচ্ছা করছে ওনাকে জড়িয়ে ধরতে। নিজেকে ইচ্ছা শক্তি দমিয়ে রাখতে না পেরে সাথে সাথে ওনাকে জাপটে জড়িয়ে ধরলাম। কিন্তু এ কি, উনি কোথায়? আমি নিব্র ভাইয়ার বদলে কোলবালিশ জড়িয়ে ধরে আছি। নিব্র ভাইয়ের রূপী কোলবালিশও আমার সঙ্গে মিশে আছে। তার মানে এতক্ষণ একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা স্বপ্ন ভাবতেই মুখটা বেজার হয়ে গেল। আমি কত পাগল, তাই না? নিব্র ভাই এত সাত সকালে নীরা আপুকে ছেড়ে আমার ঘরে এসে আমার সঙ্গে আমার বিছানায় ঘুমাবেন, এমন একটা ভাবনা ভেবে বসলাম। এরকম ভাবনা ভাবা অন্যায়। আমাকে নিজের চিন্তা শক্তির উপর নিয়ন্ত্রণ আনতে হবে। নিব্র ভাইকে ভুলতে পারবো না, কিন্তু ওনার সঙ্গে নিজেকে জুড়তেও পারবো না, কারণ উনি অন্য কারোর। হি ডিজার্ভ সামওয়ান বেটার দ্যান মি। নীরা আপু ওনার জন্য পারফেক্ট। ওনাদের দুজনকে একসঙ্গে অনেক ভালো মানায়। আমি না হয় কল্পনাতেই ওনাকে নিয়ে পাড়ি দিব হাজারটা পথ, কিন্তু বাস্তবে ওনার জায়গাটা সবসময় শূন্য থাকবে। ওনার জায়গা কেউ নিতে পারবে না, আর আমিও দিব না কাউকে সেই জায়গা। সকালবেলা এরকম একটা স্বপ্ন দেখে মুডটাই চটকে গেল। উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। স্বপ্ন দেখার কারণে ঘুম ভেঙে গেছে, আর এখন কিছুতেই ঘুম আসবে না, তাই উঠে যাওয়াই ভালো। আমি ঘরের সব গুছিয়ে উঠে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপর গোসল সেরে নিলাম। গোসল করে একটা হুডি আর জিন্স পরে বেরিয়ে পড়লাম। ছাদে গিয়ে একটু মুক্ত বাতাস পাওয়া যাবে, তাহলে মনটাও ফুরফুরে হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। আমি সোজা নিজেকে ঠিক করে ছাদের উদ্দেশ্যে সিঁড়িতে পা রাখলাম। ছাদে এসে ছাদের পেছনের দিকটায় এলাম। সেই জায়গায় অনেক ধরনের বাহারি রঙের ফুল আছে। আমাদের ছাদ অনেক বড়। ছাদের 4 ভাগের 2 ভাগে ভাইয়ার বিয়ের হলুদের অনুষ্ঠান হয়েছিল, আর বাকি 2 ভাগ মানে 1 ভাগ সুইমিং পুল আর 1 ভাগ ছাদে থাকা চারা গাছের অংশটুকু খালি রাখা হয়েছিল। এই জায়গাটায় আমার অনেক দিন আসা হয়নি। এখানে কাঠগোলাপ আছে, যা আমার অনেক পছন্দ। আমার অষ্টাদশী জন্মদিনে বাবা আমায় জন্মদিনের উপহার হিসাবে দিয়েছিল, কিন্তু সেই কাঠগোলাপের গাছ থেকে আস্তে আস্তে কাঠগোলাপগুলো বিলীন হতে শুরু করেছে। যেমনটা আমার মন থেকে সুখের আবেশ ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমার মনের সুখের আবেশ কেটে গেছে, কারণ আমার মন মাঝি তার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে আর বলেছে, যাও নিজের মতো জীবনটা গুছিয়ে নাও, তোমায় সামলানোর জন্য সব সময় আমি থাকবো না। কিন্তু সত্যি কি মন মাঝি আমার মনের নিয়ন্ত্রণ আমার হাতে তুলে দিয়েছে? নিজের কাঁধে থাকা দায়ভার ছেড়ে দিলেও পেরেছে কি তার সম্পূর্ণ দায়ভারটা এড়িয়ে যেতে? মন তো এখনো তার অজান্তে তার দ্বারাই নিয়ন্ত্রিত। ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছাদের বাগানের অংশে থাকা চিলেকোঠার দিকে পা বাড়ালাম। চিলেকোঠার তালা খুলে চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকলাম। এই চিলেকোঠায় বিশেষ একজনের সাথে আমার অনেক স্মৃতি আছে, যেগুলো কখনোই মন থেকে কিংবা এই চিলেকোঠা থেকে মুছে দিতে পারিনি। চিলেকোঠার ভেতরে ঢুকতেই অনেক দিনের বন্ধ চিলেকোঠার দরজা খুলে ভেতরে থাকা বাদুড়ের ঝাঁক মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। ঘরে অনেক ধুলোবালি জমেছে। হুডির হাতগুলো একটু উপরে উঠিয়ে নিলাম যাতে ধুলোবালি না লাগে। 10 বছর ধরে বাড়ির সবাইকে বলে দিয়েছি এই চিলেকোঠার ঘর যেন আর কখনো খোলা না হয়। তারপর থেকে এই ঘরে কেউ আসে না। টাঙ্কির উপর জমে থাকা ময়লা রাস্তর একটা ছোট্ট কাপড় দিয়ে মুছে পরিষ্কার করলাম। পকেট থেকে একটা ছোট্ট চাবি বের করে টাঙ্কিটা খুললাম। টাঙ্কি খুলেই টাঙ্কির মধ্যে অনেক ছোট বড় জিনিস আবিষ্কার করলাম, যার মাঝে থাকা অ্যালবামটা আমার দৃষ্টি সর্বাগ্রে কেড়েছে। ধীর হস্তে অ্যালবামটি তুলে নিলাম। অ্যালবাম খুলতেই চোখের সামনে ভেসে উঠল আমার, তন্দ্রার, অভ্রর, নীলাবলাম। একে একে আমাদের ছোটবেলার সব ছবি আবিষ্কার করলাম। আমাদের ছোটবেলার অনেক মধুর স্মৃতি বাবা, বড় বাবা আর ছোট বাবা মিলে ক্যামেরা বন্দি করেছে, যেগুলো সবই আমাদের 5 জনের কাছে আছে। হঠাৎ পাতা উল্টাতেই কিছু ছবির চোখ আটকে গেল। ছবিগুলো নিব্র ভাইয়ার। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে ওগুলো নিব্র ভাইয়ার অজান্তে তোলা হয়েছে, কারণ ছবিগুলোতে নিব্র ভাইয়া হাসছে। ভাইয়া এক এক ছবিতে এক এক মুখভঙ্গি করেছে। ছবিগুলো আমার তোলা, বাবার ক্যামেরা দিয়ে তুলেছিলাম। নিব্র ভাইয়ার ঠোঁটের হাসি বড্ড বেশি সুন্দর লাগে আমার কাছে।
নিব্র ভাইয়া সবসময় হাসার মতো মানুষ নন। উনি কালে ভদ্র হুটহাট হাসেন, তাই ওনার হাসি মুখের ছবি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। ছবি দেখতে দেখতেই হঠাৎ মনে হলো পুরনো অতীতের পাতা না ঘাটাই ভালো, এতে পুরনো ঘা ভরে না বরং আরও তরতাজা হয়। তাই অ্যালবামটা বন্ধ করে আবার জায়গা মতো রেখে দিলাম। ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই চোখ পড়ল চিলেকোঠার দরজার কাছে সেলফের উপর একটা গিটার ব্যাগ রাখা। গিটারটা এখনো এখানেই আছে, তাহলে তার মানে এত বছরেও কেউ এখানে আসেনি। ব্যাপারটা বুঝতে পেরে অবাক হলাম, কারণ আমি এই ঘরে আসতে মানা করলেও নিব্র ভাইয়ের তো তা শোনার কথা নয়। ঘরের চাবি যদিও আমার কাছে, তবুও ঘরের তালা ভেঙে ঘরে ঢোকার নিব্র ভাইয়ের জন্য কঠিন কিছু না। নিব্র ভাই বরাবরই এই চিলেকোঠার ঘর নিয়ে অনেক আগ্রহ। উনি সবসময় আমায় জিজ্ঞেস করতেন আমি এই ঘরে ঘন্টার পর ঘন্টা কেন থাকতাম, সব কিছু ফেলে রেখে। একসময় এই ঘরে আমি সারা দিন পড়ে থাকতাম, ঘন্টার পর ঘন্টা নিব্র ভাইয়ের ছবি দেখতাম। কিন্তু এখন সেসব অতীত। নিব্র ভাইয়ের বরাবরই আমার জিনিসের প্রতি অনেক আগ্রহ। এই যেমন এই ঘরে এমন কি আছে যে আমি এখানে থাকতাম। এই ঘরে না ঢুকলেও আমি যখন গিটার বাজাতাম তখন সেটার আওয়াজ ভাইয়া ঘর থেকেই পেত, আর একদিন জিজ্ঞেস করেছিল গিটারের আওয়াজ কোথা থেকে আসে। আমি বলেছি আমি বাজাই। ভাইয়া অবাক হয়ে জিজ্ঞেস করেছিল কে শিখিয়েছে। বস্তুত আমি সত্যি কথাটাই বলি, বাবা শিখিয়েছিল গিটার বাজানো। বাবা এককালীন সময়ে গান গাইত। ভাইয়া আমার জিনিসের আগ্রহ থাকলেও কোনো দিনও জোর করে দেখতে চায়নি, আর আমিও দেখাইনি, কারণ আমি চাই না আমার মনের কোণে লুকিয়ে থাকা ভাবমূর্তির প্রকাশ কারো কাছে হোক। গিটার ব্যাগের চেন খুলে গিটার নামালাম। এই ঘর প্রতি মাসে একবার পরিষ্কার করা হয়, তাই তো গিটার এখনো অক্ষত আছে। হাসিনা আপাকে দিয়ে পরিষ্কার করাই, তবে কোনো দিন এই ঘরে আসি না। আর আপাও আমার খুব বিশ্বস্ত, তাই এই ঘর পরিষ্কার করে চাবি আমার হাতেই ফিরিয়ে দেয়। গিটারটা হাতে নিয়ে একটু সুর তুললাম। না ঠিক আছে, এখনো গিটার বাজানো ভুলিনি, একটু গান গাওয়া যায়। এতে যদি মাইন্ড ডাইভার্ট হয় তাহলে তো ভালোই। क्या तुझे अब ये दिल बताए तुझ पे कितना मुझे प्यार आए आंसू से लिख दूं मैं तुझको कोई मेरे बिन पर ही न पाए। আমি গান গাইতে গাইতেই হঠাৎ কারোর পায়ের শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। এখনই এই ঘর বন্দি করতে হবে, না হলে যে ছাদে আসছে সে এই ঘরে ঢুকে যাবে আর নিজের এত বছর ধরে লুকিয়ে রাখা সত্য সব প্রকাশ পেয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে গিটার নিয়ে সেটা গিটারের ব্যাগে রেখে গিটার কাঁধে ঝুলিয়ে নিয়ে তাড়াতাড়ি চিলেকোঠার বাইরে এসে চিলেকোঠার ঘরের দরজা লাগিয়ে দিলাম। দরজাটা লাগিয়ে তালা লক করে যেই না চাবি পকেটে ঢুকালাম, অমনি দেখি নিব্র ভাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি জানি ওর এভাবে তাকিয়ে থাকার কারণ কি। ও আমাকে গান গাইতে শুনেছে। আমি কিছু না বলেই ওকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, তখনই আমার হাত ধরে আমায় নিজের সামনে নিয়ে আসে আর বলে, তুই গান গাইছিলি এত বছর পর? অনেক বছর তো গান গাস না, তাহলে আজ হঠাৎ এনি প্রবলেম? ভাইয়ার কথায় আমার এবার রাগ উঠল। নিজেকে সামলাতে না পেরে বললাম, এখন কি গানও তোমায় বলে গাইতে হবে? আমার কথায় মনে হলো নিব্র ভাই থতমত খেয়ে গেছেন। মুখটা কাচুমাচু করে আমতা আমতা করে বললেন,